पेट बेसे পঁয়তাল্লিশ মিনিট পর মানে জুম কেটে যাবে জুম কেটে যাবে মনে হচ্ছে 45 মিনিট পর তোদের ঋণ আমার এমনি শোধ করতে হবে না। গরমে আমার সমস্যা তো আমি দোয়া করে দিলাম দোয়া করার পর আর কি নিবে আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে আর একটা ক্লাসে চলে আসলাম কি অবস্থা সবার ভালো আছে কিনা একটু সবাই বলবো দ্রুত শুরু করবো আমরা দ্রুত যারা জয়েন করবেন একটু দ্রুত জয়েন করে ফেলেন ইনশাআল্লাহ আমরা শুরু করব এটা পঞ্চম ব্যাচ হ্যাঁ সবাই আছে মনে হচ্ছে না 17 জন নাই বসে না বলছে অনেক ব্যাচেরই আছে এখানে মনিরা ওয়ালাইকুম আসসালাম মোহনা ক্লাস করতেছে সঞ্জয় আবুদুল ওয়ালাইকুম আসসালাম মিরাজ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসমাউল হুসনা ওয়ালাইকুম আসসালাম এদিকে কারা আছেন আপনারা ভট্টাচার্য আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আর ওই আপনাদের কি খবর সবার এদিকে দেখি আপনারা কয়েকজন আছেন ফাতেমাতুল জোহরা আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ক্লাস আছে বলেন ক্লাস অনলাইন ক্লাস বলেন ঠিক আছে রাখলাম বলেন সবকিছু ঠিকঠাক শোনা যায় দেখা যায় কিনা একটু বলেন তো শোনা যায় দেখা যায় কিনা জেমি ওয়ালাইকুম আসসালাম সবকিছু ঠিকঠাক কিনা শোনা যায় দেখা যায় কিনা একটু দ্রুত বলেন সবকিছু শোনা যায় কিনা হ্যাঁ ক্লিয়ার ওকে তাহলে শুরু করবো চল আজকে আমরা পড়বো হচ্ছে চতুর্ভুজ এই চতুর্ভুজের ভিতর সাউন্ড কম স্যার আমারই কম সাউন্ড বাবা আমার সাউন্ড কমে গেছে ক্লাস না নিতে নিতে আমার নিজের সাউন্ডই কমে গেছে হ্যাঁ আর একটা সুন্দর কাজ করছি এইবার কি সাউন্ড বেশি শোনা যায় কিনা বলেন তো এবার সাউন্ড ঠিক আছে হ্যাঁ এই কোথাকার মায়া তুই আমার শরীরে মায়া নাই কোনো তোরা কই থেকে আসোস ঠান্ডা লাগছে স্যার আপনার ঠান্ডা তো লাগবেই হ্যাঁ আপনারা সব দূরে দূরে থাকেন ঠান্ডা না লেগে উপায় আছে সবাই চলে আসেন
ওকে, আর কি অবস্থা সবার? শুরু করি আমরা। হ্যাঁ, আমরা আজকে পড়বো হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ পড়বো, চতুর্ভুজ। তাহলে চলেন আমরা একটু শুরু করি বিসমিল্লাহ বলে। দেখেন এখানে একটু স্লাইড করে রাখা হয়েছে যাতে আপনাদের কম সময়ে বেশি ডেলিভার করতে পারি। হুম, যাতে কম সময়ে বেশি ডেলিভার করতে পারি, দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ, একটু স্লাইড করে রাখা হয়েছে, একটু খেয়াল করব। আমরা বলেছি 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এইটা যদি একটা সরলরেখা হয়, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। সুতরাং 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটাকেই বলবো আমরা চতুর্ভুজ। তাইলে এই সোজা যদি দৈর্ঘ্য হয়, এইটুকু যদি আমার দৈর্ঘ্য হয়, উপরেরটুকু আমার কি ভাই? দৈর্ঘ্য। এইটা যদি আমার দৈর্ঘ্য হয়, উপরেরটুকু আমার কি ভাই? দৈর্ঘ্য। এইটা যদি দৈর্ঘ্য হয়, এইটাও দৈর্ঘ্য। এইটা যদি আমার প্রস্থ হয়, এটাও কি ভাই? প্রস্থ। তাহলে আমরা জানি, একটু খেয়াল করেন তো, এই যে আমরা বলি যে চতুর্ভুজের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদেরকে স্যাররা শেখাইছে। হ্যাঁ, পরিসীমার সূত্র আমাদের স্যাররা শিখিয়েছে। পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা শিখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কেমনে আসলো দেখেন, এইটা যদি দৈর্ঘ্য হয়, এইটা যদি দৈর্ঘ্য হয়, এইটাও কই? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কয়টা আছে? 2টা। তাহলে পরিসীমার মধ্যে 2টা দৈর্ঘ্য আছে আর 2টা প্রস্থ আছে। অর্থাৎ এই 4 বাহু নিয়ে যে অবস্থা, তাদের যোগফলটাই হচ্ছে পরিসীমা। সেখানে 2টা আছে আমার দৈর্ঘ্য আর 2টা আছে আমার প্রস্থ। এই জন্য আমি লিখতে পারি 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, 2 কমন নিলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই জন্য পরিসীমার সূত্রটা আমরা এভাবে বলি যে চতুর্ভুজের পরিসীমা বা আয়তক্ষেত্রের পরিসীমা বা সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অ্যাকচুয়ালি এর অর্থ 2টা দৈর্ঘ্য আছে এবং 2টা প্রস্থ আছে। বুঝিয়া থাকলে বলুন বুঝছি কিনা। আশরাফি, ওয়ালাইকুম আসসালাম, কি খবর সব? কোথায় থাকেন আপনারা? নিধি, ভালো আছি। নাসরিন পারভিন, ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আপনাদের কি অবস্থা সবার? ভালো কিনা বলেন, বোঝা গেল কিনা? এইটুকু বোঝা গেল কিনা? একটু সবাই ধূপধাপ একটু রেসপন্স করে দেই, এইটুকু বুঝছি কিনা। হুম, একটু দ্রুত রেসপন্স করে দেব, এইটুকু বোঝা গেল কি না। সবাই? ভাইয়া, আমার চুপা না, আমার চুপা আসলে আমি এই জন্য ক্লাস নিচ্ছিলাম না। আরো অবস্থা খারাপ ছিল, দেখে মনে হচ্ছিল ক্লাস 6, 7, 8, 9 এর ছেলে। এই জন্য একটু গজানোর পরে আসলাম, কেমন? ওকে, তাহলে দেখবো এখন। তাহলে চতুর্ভুজ কাকে বলে? 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজ তথা সামুদ্রিক একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, এদের পরিসীমা কিভাবে নির্ধারণ হয়? এর মধ্যে 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে। সুতরাং 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থের যে সমষ্টি, এটাই তার পরিসীমা। তারপর বললাম বৈশিষ্ট্য কি কি আছে, একটা চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য আছে। এই যে চতুর্ভুজের দেখতেছেন 4টা কোণ তৈরি হয়েছে, তাই না স্যার? ইয়েস, 4টা কোণ তৈরি হয়েছে। এই 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। তারপর বলছে 4টি শীর্ষকোণ এবং 2টি কর্ণ আঁকানো যাবে। আর পরিসীমা হবে কয়টা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হুম, চলেন পরেরটাকে যাই, দেখি কি লেখা আছে আমাদের সবকে। এখন আসেন, আমাদের সবকে আমরা আয়তক্ষেত্র, বর্গ, রম্বস এবং সামান্তরিক ধরে ফেলতে পারবো না। এই আমি যে বুড়া হয়ে গেছি, তোরা জানোস?
কার কার আমাকে অপরিচিত লাগতেছে একটু বলেন। মনে করেন আমার মুখে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা মনে করে নেন। এখানে আয়তক্ষেত্রে, এটা বর্গ, এটা রম্বস, এটা সামান্তরিক। আমাদের চতুর্ভুজ বলতে এই চারটা জিনিসকেই পড়বো। আয়তক্ষেত্র নিয়ে পড়বো, বর্গ নিয়ে পড়বো, রম্বস নিয়ে পড়বো এবং সামান্তরিক নিয়ে পড়বো। বিফোর দ্যাট আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি, একটু বলেন তো, এই যে আয়তক্ষেত্রে দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ইমান দিয়ে। এইটা একটা বাহু, এইটা একটা বাহু, সেটা দৈর্ঘ্য, তাইলে এরা একে অপরের বিপরীত। তাইলে বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। প্রস্থ প্রস্থের সাথে সমান্তরাল, দৈর্ঘ্য দৈর্ঘ্যের সাথে সমান্তরাল। এই একটা বক্তব্য এখানে দেওয়া হয়েছে, কেমন? ওকে, নেক্সট বলা হয়েছে পরিসীমা। পরিসীমা শব্দের অর্থ কি? এই চার বাহুর যোগফল। যে এই চার বাহুর মধ্যে দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা প্রস্থ আছে, এই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং আয়তক্ষেত্রের আপনি যদি এই কোণের দিকে তাকান, দেখেন প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। আর এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা লাইন, যে আয়তক্ষেত্রের যে দুইটা কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তারা সমান। আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান এবং চতুর্ভুজকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই পার্ট, এই যে একটা খণ্ড, এই খণ্ড, এই খণ্ড আর এই উপরের খণ্ডটা সমান। তাহলে সমদ্বিখণ্ড যদি করে, তাহলে আমি পাবো দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ। সেখান থেকে আমি বলতে পারবো পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। না না না, আমার সুন্দর লাগার দরকার নাই। আই ওয়ান্ট মাই বিয়ার্ড ব্যাক। হ্যাঁ, আমি আমার বুড়া দাড়িগুলো ফেরত পাইতে চাই। হ্যাঁ, ওকে। বর্গ, নাও লেটস আবার বর্গ। বর্গতে দেখতেছেন চারটা বাহুই সমান, তাহলে সকল বাহু সমান। বর্গ এক প্রকার আয়তক্ষেত্র। প্রত্যেকটি কোণ আপনি যদি তাকান মনোযোগ দিয়ে, প্রত্যেকটি কোণ বর্গের ক্ষেত্রে সমকোণ এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে। এর পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে চারটা বাহু আছে, প্রত্যেক বাহুর যদি এ হয়, চার বাহু মিলে তার যোগফল হবে 4a। সেই 4a হচ্ছে তার পরিসীমা। আর কর্ণের দৈর্ঘ্য হবে √2a। কর্ণের দৈর্ঘ্য হবে √2a। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যদি আমি বলতে চাই, আপনাদের একটু খেয়াল করবেন, এটা হচ্ছে রম্বস। রম্বসের দেখেন, আপনি যদি এই বাহুর সাথে এই বাহুর চিন্তা করেন, তাহলে এরা পরস্পর সমান্তরাল। আবার এই বাহুর সাথে এই বাহু চিন্তা করেন, পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে রম্বসের চারটি বাহুই সমান্তরাল। কিন্তু দেখেন এইবার কোণের কি অবস্থা হয়েছে? কোণগুলো কি সমকোণ হয়েছে? এটা কি সমকোণ হয়েছে? এটা কি সমকোণ? না, কোণগুলো সমকোণ নয়। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, রম্বসের কোণগুলো সমকোণ নয়। এবং আরেকটা জিনিস দেখেন, এইখানে যে দুইটা কর্ণ হয়েছে, এই কর্ণটা বড় আর এই সাদা কর্ণটা ছোট, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় অসমান হবে। রম্বসের কর্ণদ্বয় অসমান হবে, এরাও পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। পরিসীমা দেখেন, রম্বসের এই বাহু যদি এ হয়, এই বাহু যদি এ হয়, এই বাহু এ, এই বাহু এ, তাহলে পরিসীমা হবে 4a। আর ক্ষেত্রফল হবে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এই যে হাফ গুণন কর্ণদ্বয়, বা একটা কর্ণ যদি d1 হয় আর একটা যদি d2 হয়, হাফ গুণন d1 গুণন d2। এইটা হচ্ছে রম্বসের কর্ণের বা ক্ষেত্রফলের সূত্র, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এইবার আসবো আমরা লাস্ট ওয়ান, সামান্তরিক। এটা একটা সামান্তরিক আঁকিয়েছি, নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এই একটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে বিপরীত বাহু পরস্পর সমান। বিপরীত বাহু সমান হলেও বিপরীত কোণগুলোও কি হবে? সমান হবে। কিন্তু কর্ণদ্বয় দেখেন, কর্ণদ্বয় কিন্তু সমান হয় নাই।
এই কর্ণটা অনেক বড়, এই সাদা কর্ণটা ছোট, সাদা কর্ণটা ছোট, বাট এই কর্ণটা অনেক বড়। তাহলে কর্ণদ্বয় কেমন? অসমান। এই যে সামান্তরিকের বাহু দুইটা বা বিপরীত বাহু দুইটা যেহেতু সমান ছিল, এরা দেখেন দুইটা অংশে ভাগ করছে, যেটা এইটা একটা ত্রিভুজ, উপরেরটা একটা ত্রিভুজ, এবং ত্রিভুজ দুইটা একদম সমান। ত্রিভুজ দুইটা কি হয়েছে স্যার? একদম সমান। এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, আর ওই কালোটা যদি একটা ত্রিভুজ হয়, দেখেন ত্রিভুজ দুইটা সমান। ক্ষেত্রফলের ক্ষেত্রে বলছে ভূমি গুণন উচ্চতা, আর পরিসীমা ওই আয়তক্ষেত্রের মতোই 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু বলে দিব এইটুকু বুঝেছি কিনা। এই মায়া চলে আসছে, হ্যাঁ এবার ক্লাস ভালো হবে। জুই কই? জুই কিরে? জুই আসছ নাকি? জুই নাই, নিশ্চিত ঘুমাইছে। এই যে এখানে অ্যাড হয়ে নিশ্চিত লেপ গায়ে দিয়ে ঘুমাইছে। ও লেপ থেকে উঠলেন? যাক, লেপ থেকে উঠলেন। উঠেন আর কি, সবাই একটু উঠেন। বুঝতে পেরেছেন এইটুকু? হ্যাঁ, এইটুকু বুঝলেই হলো। খাওয়া দাওয়া সব বাদ। এবার আসেন, একটা প্রশ্ন দিয়েছি, প্র্যাকটিস সেশন। চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি হইলে চতুর্থ কোণটি কত হবে? হ্যাঁ সাম্মি, সালমা, মোহনা, বুঝছি। হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়। চেহারার গ্লেজ তো সবসময় একরকম থাকবে না। হ্যাঁ, দ্রুত যদি কমেন্ট না করেন ক্লাস নিতে বেশি সময় লাগবে আর চেহারাটা নষ্ট হয়ে যাবে। তখন আপনারাই বলবেন স্যার চুপাটা দেখতে ভাল লাগছে না। এই জন্য দ্রুত কমেন্ট করে দিবেন সবাই। তাহলে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি লিখেছি? 280 ডিগ্রি। আমরা একটু আগে পড়ার সময় বলেছিলাম একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি দেওয়া আছে 280, তাহলে তিন কোণেরটা 280 বাদ দিলে পরেরটা পাওয়া যাবে 80 ডিগ্রি। এই যে এইটা 80 ডিগ্রি, হ্যাঁ 80 ডিগ্রি করেই দিয়েছি যদিও। হ্যাঁ, শাপলা আক্তার নতুন নাকি আজকে আপনি? তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই তোরা ক্যামেরা বন্ধ করবি না, ক্যামেরা বন্ধ করলে বুঝবো তোরা চলে গেছিস। নেক্সট ওয়ান। বলছে চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণ কত? এই কথাটা আমি অনেকবার বলেছি অনেকভাবে। আপনারা কবে কয়জন শিখেছেন আমি জানি না। এই কথাটা আমি অনেকদিন অনেকভাবে বলেছি। অনুপাত শব্দটার অর্থ ভাগ, কতর মধ্যে কত আছে। অনুপাত শব্দটার অর্থ ভাগ। আবারও বলতেছি, অনুপাত শব্দটার অর্থ কি? ভাগ, মানে কত এর মধ্যে কত ভাগ আছে। চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 বলছে বৃহত্তম কোণ, মানে বলতেছে একটা চতুর্ভুজ যদি থাকে তার চার কোণের সমষ্টি কত স্যার? 360 ডিগ্রি। এরা 1:2:2:3 ভাগে বিভক্ত আছে। বলছে বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ মানে এখানে এই বড় ভাগটার মান। যদি এরকম চাই মোটকে যেটা চাবে বড় উপরে দিবেন, আর এই চারটার যোগফল, চারটার যোগফল মোট কত হচ্ছে? 3 2 5 আর 1 8, 8 দিয়ে কাটলে 4 8 32, বাঁচা থাকে 4, 5 8 40, তাহলে 3 45 ইস্টিকুলুকুলু করলে কত হবে? 135 ডিগ্রি। হ্যাঁ পাপিয়া সুলতানা 135 ডিগ্রি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এ বাবা জুই বুঝতেছেন? মায়া করে বুঝতে হবে, মায়া মায়া করে বুঝতে হবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। হ্যাঁ,
মায়া করে না বুঝলে মনে থাকবে না। আর জুই বুঝবেন হচ্ছে জুই ফুলের সুঘ্রাণ দিয়ে। তাছাড়া মনে থাকবে না। হ্যাঁ, মোহনা মনি বলেন এইটা বুঝেছি কিনা? আশরাফি, আসমাউল হোসনা, মিরাজ ভাই বলেন বুঝছি কিনা? বলছে 4 কোণের অনুপাত 1:2:2:3। অনুপাত মানেই ভাগ, মানে কত ভাগে কত আছে। এখানে বলল অনুপাত আছে 1:2:3। ওকে ফাইন, বললো বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ মানে হচ্ছে ওই বড় ভাগের মান কত, এটা বের করার নিয়ম। যেটা কথা বলবে, যদি বড় বলে তাহলে ওই বড়টা দিব উপরে আর নিচে দিব এই অনুপাতগুলোর যোগফল। আমাকে যদি বলতো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম আমাকে যদি বলতো ক্ষুদ্রতম কোণের মান কত, ক্ষুদ্রতম কোণের মান বের করতে হলে উপরে দিতাম 1, 360 গুণন উপরে দিতাম 1, আর এদের যোগফল 8, আবার স্টুকুলুকুলু করলে 45 ডিগ্রি, তাইলে এটা হতো 45 ডিগ্রি আনসার। ক্ষুদ্রতম বললে 45 ডিগ্রি। হ্যাঁ, এই যে স্বর্ণা ভট্টাচার্য, এক্সিলেন্ট, ইয়াস। সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবেন বুঝেছি কিনা। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে দিবেন বুঝেছি কিনা। নীলুফা নীলা, ভিএইচ মানে কি? ভিএইচ মানে কি? এফ এ সালমা, একটু বলে দিবেন দ্রুত, আপনারা বুঝলেন কিনা বিষয়টা। ঠিক আছে, আবারও বলে দিতে চাই, অনুপাত মানেই ভাগ। একটু দ্রুত বলবেন, হ্যাঁ একটু দ্রুত বলবেন। ওকে, পরের প্রশ্ন। এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফলের কি ঘটনা ঘটবে? একটি আয়তক্ষেত্র, খুব ভালো কথা। একটা আয়তক্ষেত্র যদি আমি আঁকাই, এই যে এই রকম হবে আয়তক্ষেত্রটা, তাই না? ওকে ফাইন, আমাকে বললো এই একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, অর্থাৎ আগে যদি 10 থাকে, এইটা যদি আগে 10 থাকে তার থেকে 20% বাড়াইছে পরে এসে, এটা যদি 10 থাকে তারপরে 20% বাড়াইছে পরে এসে, এবং 20% প্রস্থ কমানো হলো। এইটা যদি 5 থাকে পরে এসে 20% কমাইছে, যদি 5 থাকে পরে এসে 20% কমিয়েছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এইরকম সাকসেসিভ বাড়াকমা, successive বাড়াকমা means successive increasing and decreasing means one step increases and another step decreases. হয় আর আমরা এখানে সেরকম কিছুই দেখছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ছে, প্রথমত বাড়ছে, পরের বার প্রস্থ বলেছে 20% কমছে, দ্যাট মিন্স it is a successive increasing and decreasing case. Whenever you see that যে one step increase and another step decrease or increase or decrease, whatever the matter is, you can follow a shortcut. শর্টকাটটা কি? a plus b plus ab divided by 100। এইটা অপারেশন করার পরে ভ্যালু যদি প্লাস হয় তাহলে উত্তর হবে বাড়বে, ভ্যালু যদি নেগেটিভ হয় উত্তর হবে কমবে। ফর এক্সাম্পল, এখানে আমি যদি অপারেশনটা করি, বলছে দৈর্ঘ্য 20% বাড়বে তাহলে 20 বিসি, প্রস্থ 20% কমবে তাহলে -20, প্লাস দৈর্ঘ্য 20% বাড়বে তাহলে 20, প্রস্থ 20% কমবে তাহলে -20, ডিভাইডেড বাই 100।
এখন একটু স্টুকুলুকুলু করে দেন, 1 2 1 2, এই দুইটা নালিফাই হয়ে গেল। তাহলে বাঁচলো কত? 2 2 4, কিন্তু এখানে নেগেটিভ আছে, তার মানে আনসার হলো -4। দ্যাট মিন্স -4% মানে এটার এই ঘটনা ঘটানোর পরে আপনার 4% আয়তন কমবে বা ক্ষেত্রফল কমবে। হ্যাঁ পাপিয়া সুলতানা, শুভ কই থেকে আসলে এতদিন পর? সমান বাড়লে বা সমান কমলে এই সূত্র হবে। কই গেলি রে হুজুর? হুজুর হ্যাঁ আস্তে আস্তে আসবো ভাইয়া। হ্যাঁ হুজুর সমান বাড়লে না, বাড়া কমা হলেই করা যাবে, সাকসেসিভ ইনক্রিজিং অর ডিক্রিজিং, 10% 10%, 20% 20%, 5% 10%, যাই হোক করা যাবে, আস্তে আস্তে দেখাবো। এখন আসেন বেসিক মুডটা কি, একটু বেসিক মুডে যাই, চলেন। কিসে যাই? বেসিক মুডে চলে গেলাম, চলেন বেসিক মুড। এই যে ধরি ধরি শুরুতে, একদম শুরুতে দৈর্ঘ্য ছিল 10, ভালো করে দেখেন, শুরুতে দৈর্ঘ্য ছিল কত? 10। শুরুতে প্রস্থ ছিল কত? 10। সুতরাং শুরুতে ক্ষেত্রফল কত ছিল ভাই আমার? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 100। এখন আমরা দেখতে চাই বৃদ্ধির পরে কি ঘটনা ঘটল। বৃদ্ধির পর দৈর্ঘ্য কত হলো? কত পার্সেন্ট বাড়ছে? 20%। দুই ভাবে করা যায়, দেখাইতেছি। তাহলে আগে কত ধরেছিলেন আপনি? 10। আগে কত দৈর্ঘ্য ধরেছিলেন? 10। তাহলে এই 10-এর সাথে বাড়বে কত? 10 প্লাস 10-এর 20%। 10 প্লাস 10-এর 20% মানে উপরে 20 নিচে 100। অথবা এটাকে আপনি ডিরেক্ট এইভাবে করতে পারবেন, 10 গুণন 120/100, এভাবেও করতে পারবেন। তাহলে এখন আপনি যদি একটু স্টিকুলুকুলু করেই দেন, একটা একটা দুইটা, তাহলে হইলো কত? 2 1 2 12 হইলো। তাহলে বৃদ্ধির পর প্রস্থ কত হবে সোনারা? প্রস্থও ধরে নিয়েছিলাম 10। তাহলে 10 প্লাস, আপনি যদি এই যে তার 10%, 10 গুণন তার 20% কি কমছে, 20% কমছে, কিন্তু এইবার কিন্তু আর এটা লেখা যাবে না, প্লাস লেখা যাবে না, এই প্লাসটা কিন্তু এবার লেখা যাবে না। তাহলে এখানে কি দিতে হবে স্যার? যেহেতু 20% কমছে, তাহলে 10 মাইনাস 10 গুণন তার 20%, একটা 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 একটা, তাহলে 2 1 2, কমে হলো 8। সুতরাং বৃদ্ধির পর নতুন ক্ষেত্রফল কত হলো সোনা? এই যে এখানে হলো 12, এই যে 12 দৈর্ঘ্য গুণন এই হচ্ছে প্রস্থ 8, 8 12 9 6 মানে 96। এইবার একটু সোনারা চোখ দিয়ে দেখো, এই যে শুরুতে ক্ষেত্রফল কত ছিল? 100, বাড়ার পরে বাড়া কমার পরে বাড়া কমার পরে বাড়া কমার পরে ক্ষেত্রফল কত হলো? 96। তাহলে কমছে কত পার্সেন্ট? 4%। এটাই হচ্ছে আপনার আনসার। বলেন বেসিকটা বুঝেছেন কিনা? বেসিকটা বুঝলে সবাই উত্তর দেন, বেসিক বুঝেছি। বেসিকটা বুঝেছি কিনা একটু বলেন তো, ইমরান ভাই একটু কমেন্ট করেন, বেসিকটা বুঝলেন? ইমরান ভাই বুঝেছেন বেসিকটা? হ্যাঁ থ্যাংক ইউ, বেসিকটা বোঝা গেছে। ওকে, বেসিকটা বুঝেছি কিনা একটু বলে দেই তো সবাই, বেসিকটা বোঝা গেছে? তাইলে আপনারা চাইলে এরকম বাড়া কমা থাকলে সরাসরি এই শর্টকাটটা ইউজ করতে পারেন। পরীক্ষার রুমে ইউ হ্যাভ টু সেভ ইউর টাইম, ইউ হ্যাভ টু কি বলা যায়, ক্যালকুলেট ফাস্ট। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি বেসিক জানা থাকে, ওটা জানা থাকলো, আপনি এভাবে করবেন। এটাকে আপনি বেসিকটাও মুখে মুখে করা যায়, যেমন এখানে তো দৈর্ঘ্য প্রস্থ বলে নাই, আপনি যদি 10 ধরেন,
10 10, তাইলে ক্ষেত্রফল হচ্ছে 100। তাহলে তার আবার 20% বাড়ানো, 10% বাড়ানো মানে 1 টাকা বাড়ে, 20% বাড়ানো মানে 2 টাকা বাড়ে। তাহলে 10-এ 2 টাকা বাড়লে কত হয়? 12। 10% মানে 1 টাকা কমে, 20% কমানো মানে 2 টাকা কমে। তাহলে 10-এ 2 টাকা কমা মানে 8। তাহলে 10 8-এ 96। মুখে মুখেও বেসিক পারলে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে হ্যাবিচুয়েটেড হইতে হবে। মায়া, না পেঁচাইলে যে তোর বিয়ে হবে না রে। হ্যাঁ, একটা বিয়েতে কত পেঁচ লাগে জানোস? হ্যাঁ, একটা বিয়ে দিতে গেলে কত ধরনের পেঁচ খেলা লাগে। হ্যাঁ, পেঁচানোর কি দরকার? পেঁচানোর কি দরকার? পেঁচায়ে শিখতে হয়, বুঝেছিস? ওকে, জেমি বলেন বুঝতে পেরেছি কিনা? আপনারা যারা জুমে আছেন, আইগেই জুম মনে হয় 10-15 মিনিট পরে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। আপনারা এফবি তে জয়েন করবেন, ফেসবুকে জয়েন করবেন। হ্যাঁ, ফেসবুকে জয়েন করবেন। ওকে, চলেন পরের কোশ্চেনটা করি। দেখেন এটা বুঝছেন কিনা, দেখেন করে দেওয়া আছে, এটা বুঝছেন কিনা একটু দ্রুত বলেন। এইটা বুঝেছি কিনা একটু বলেন। এই যে জয় পলায়, শুধু পালায়, এদেরকে বলি ক্যামেরা বন্ধ করিস না, পালাস না, এটা শুধু পালায়। বুঝেছি? একটু ক্লিয়ার বলে দেন তো বুঝেছি কিনা। দেখেন প্রশ্নটা বলছে, কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বাড়ালে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে একটু আগে আমি বলছিলাম বাড়া কমা থাকলে সরাসরি ট্রিক্স অ্যাপ্লাই করব। এখানে শুধু বাড়াইছে, কমাই নাই, তাহলে সবগুলো পজিটিভ। 50% মানে 50 যোগ 50, 50 গুণন 50 ডিভাইডেড বাই 100। ইষ্টিগুলো 5 5 25, তাহলে 100 যোগ 25, 125% বাড়বে। আর আপনি যদি আগের মতো বেসিক স্টাইলে করতে যান, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ধরে নিব 10। আর বর্গের ক্ষেত্রফল মানে কি? এক বাহুর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল মানে 10-এর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল বাড়ালো আমার 100। এখন বলছে 50% বাড়াইছে, 10-এর 50% মানে কি? অর্ধেক। 10-এর অর্ধেক কত? 5। তাহলে 50% বাড়ানোর পরে নতুন দৈর্ঘ্য কত হয়েছে? 15। 10-এ 50% বাড়া মানে কি? 10-এর অর্ধেক বাড়া। 100-তে 50% বাড়া মানে কি? 50 বাড়া। 20-এ 50% বাড়া মানে কি? 10 বাড়া। তাহলে এখানে বললো, এই যে ধরে নিছিলাম যেহেতু 10, তার 50% বাড়ছে, 10 প্লাস 10-এর 50%, তাহলে হলো কত? 15। তাহলে এখন ক্ষেত্রফল কত? এই 15-এর স্কয়ার, এই যে 15-এর স্কয়ার করলে 225। তাহলে আগে কত ছিল? বাড়ানোর আগে 100, বাড়ানোর পরে কত হয়েছে? 225। তাহলে বাড়ছে কতটুকু? 225 মাইনাস 100, 125%। বলেন সবাই বুঝছি? বেসিক বুঝছি কিনা বলেন। এই শুভ, ম্যাথ কর, খোঁচাখুচি করলে তোকে কলমের উপর বসায় দেবো। একটা কলমের উপর সারাদিন বসে থাকবি, খোঁচাখুচি করবি না। বুঝেছি সবাই? সাথী রহমান স্যার, আজকে আপনাকে অনেক ছোট ছোট লাগছে, আমি কি তা করবো?
আমাকে যদি ছোট ছোট লাগে, আমি তো অ্যাকচুয়ালি ছোট, আমি তো মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। হুম, আমি তো দুধের বাচ্চা রে বাবা। এখন তোমরা আমাকে বড় এতদিন দেখছো, আমার কি করার? ছোট ছোট লাগলেও বা আমি কি করতে পারি? হুম। ছাব্বিশ, জুম বন্ধ হয়ে যাবে মনে হয় না? বন্ধ হয়ে যাবে। মুখ খুলে এই যে দেখেন, এইগুলো হচ্ছে বয়স্ক টিচার। এখন আমাকে বলতেছে স্যার আপনাকে ছোট ছোট লাগছে। আমি আমি একটা দুধের বাচ্চা কিনা বলে না দেন। না, আসলে স্যার একবারে হচ্ছে যে অল্প বয়সে আপনারা হচ্ছে দেখতে হয়তো ভুল করছেন, স্যারের বয়সে এখনো হচ্ছে 20 পার হয় নাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দুধের বাচ্চা। জি জি। আমি হচ্ছে দুধের বাচ্চা, আমার কি করার আছে ছোট লাগলে? আমি অনেকজন হচ্ছে আমাকে নক দিয়েছে স্যারের ব্যাপারে, স্যারের বয়স জানার জন্য, হুম। আমি ওটাই বলছি ঠিক আছে, যে 20 ঠিক পার আছে, হয়নি আর থ্যাংক কি। ইউ। দেখলেন, আপনারা বিশ্বাস করেন না, বাচ্চা বাচ্চা চুপা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা চুপা। এখন সাথী রহমান প্লাস যাদের কাছে আমাকে খুবই বাচ্চা বাচ্চা লাগছে, তাদের জন্য ইনফরমেশন, সত্যই আমি খুবই বাচ্চা একটা ছেলে। হ্যাঁ, বাসায় সবাই গেদা বলে ডাকে। হ্যাঁ, আমার বাব্বার 13 নাম্বার প্লেয়ার হচ্ছে আমি। হুম। এখন ঘটনা হইতেছে, আল্লাহ তাআলার অসীম রহমতে গত 2 দিন আগে একটা ইউনিভার্সিটিতে ভাইবা ছিল। এখন যদি কপালে লিখা থাকে বাচ্চা হয়ে যাবো, হ্যাঁ, আর লিখা না থাকলে তোমাদের পড়ায় পড়ায় বুড়া হয়ে যাবো। এই যা, ঠিক আছে। মূল কথা হচ্ছে এইটা, একটা ভার্সিটিতে ভাইবা ছিল, দ্যাট ইজ ওয়াই, কি বলা যায়, আই ওয়াজ ফোর্সড টু কাট মাই বিয়ার্ড। হুম, বন্ধ হয়ে গেছে, ফেসবুকে ছেড়ে দাও। বলে দিছিলাম। আমি কাটতে বাধ্য হয়েছি এই জন্য। হ্যাঁ, দোয়া করবেন সবাই যেন আমার এই দাড়ি কাটা, এই জুলুম সার্থক হয়। হুম, যেন ভার্সিটিতে একটা রিজিকের ব্যবস্থা হয়, তাহলে আপনাদের আর এই পরিয়ে পরিয়ে দাড়ি পাকায় ফেলতে হবে না। ঠিক আছে, বোঝা গেল এবার? হ্যাঁ, জুম মারা গেছে, জুম মারা গেছে। সবাই আপনারা ফেসবুকে চলে আসেন, সবাই দ্রুত ফেসবুকে চলে আসেন সবাই। সবাই দ্রুত একটু ফেসবুকে চলে আসেন। ইয়েস, তাহলে আপনারা মন থেকে দোয়া করবেন কিনা বলেন? হুম, মন থেকে দোয়া করবেন? বলেন তো দেখি। হ্যাঁ, এই জেন নাহিদ, আমি জুই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে জুই, থ্যাংক ইউ সো মাচ। শুভ হালদার, এটা তো বলা যাবে না কেমন হলো ভাইবা। তোমরা আমার জন্য দোয়া করো মন থেকে, আমি এইটা এক্সপেক্ট করি, যাতে করে আল্লাহ তাআলা আর তোমাদের না জ্বালানো লাগে আমার, কেমন? আমরা কয় ভাই বোন এটা পরে বলবো ক্লাস শেষে। হুম, সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আমার কোনো ব্যাকআপ নাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমাকে ইউনিভার্সিটির ভিসি স্যার বললো, ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স? আমি বলেছি নো, আই হ্যাভ নো রেফারেন্স স্যার, আই এম হোয়াট আই এম হিয়ার। আমার মনে হলো যে উনি একটু ভালোভাবে নিলেন। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার ভাইবা ছিল, অর টোটাল হাফ অ্যান ইয়ারই অলমোস্ট ইংরেজিতেই ভাইবা হয়েছে। দ্যাট ওয়াজ গুড ফর মি, আই ওয়াজ ডেলিভার্ড মাই বেস্ট, নাও ইট ইজ টাইম ফর ওয়েটিং। ওয়েট করা ছাড়া আমার আর এখন কিছু নাই, হইলেও ভালো, না হইলেও ভালো।
আমার তো টাকাও নাই, মামাও নাই, খালুও নাই, আমার শুধু আপনাদের দোয়া চাই, কেমন? সবাই ওকে, চলেন পরের প্রশ্নটা যাই। এখন অনেক সুন্দর 2-3টা জিনিস দেখিয়েছি, জিনিস দেখিয়েছি, আমরা আস্তে আস্তে সলভ করব, আমরা একটু আস্তে আস্তে সলভ করব। তার আগে আমি একটু আপনাদের কাছে পরিষ্কার জায়গা নিয়ে নেই। এখানে অনেক অস্থির অস্থির কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, কেমন? এই একটা কোশ্চেন যদি আপনি ঠিক মতো করেন ভাই আমার, আপনার ম্যাক্সিমাম কোশ্চেনের যে আপনার যে বেসিক সব ডান হয়ে যাবে, ম্যাক্সিমাম কোশ্চেনের বেসিক ডান হয়ে যাবে। এই একটা কোশ্চেন যদি আপনারা একটু বুঝে করেন, কেমন? তাহলে চলেন। তাহলে একটু শুনেন, বলছে একটা আয়তাকার দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি ভাই আমার? 4 মিটার বেশি। 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 হইলে দৈর্ঘ্য কত? তো আমরা এখানে একটু ট্রিক্স খাটাবো, আমরা একটু অপশনটা লিখবো, ক নাম্বারের অপশন যদি 30, ক নাম্বার 10, ক নাম্বার 25 এবং ঘ নাম্বার আমরা যদি দিতে চাই 12। এই হচ্ছে অপশনস। অপশনসটা কেন দিলাম, কিভাবে চিন্তা করতে হবে, হাউ ক্যান ইউ ফার্স্ট, কত সুন্দর করে আপনি চিন্তা করতে পারেন। অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ স্যার হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স। মিস করবেন কেন? আমি আপনাদের মিস করব, আপনারা তো নতুন টিচার পেয়ে ভুলে যাবেন আমাকে, সুতরাং আমি আপনাদের মিস করব। ওকে, চলেন একটু পড়াশোনা করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। প্রথমটা হচ্ছে আমরা শিখবো অপশন টেস্ট, অ্যাপ্রোচ 1। যদি অপশন টেস্ট করে আমি পেয়ে যাই, যদি পেয়ে যাই তাহলে আমার আর নতুন করে খোঁজাখুঁজির দরকার হবে না। এন্ড দিস ইজ দ্য ফাস্টার মেথড, এটাই দ্রুত হয়। অপশন টেস্ট করব, একটু খেয়াল করব ভাই আমার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, পরিসীমা 32। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্রটা কি ভাই? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা কিনা এই প্রশ্নের ভাষায় কত দেওয়া আছে স্যার আমাকে বলেন, কত দেওয়া আছে? প্রথম কথা, কত দেওয়া আছে প্রশ্নের ভাষায়? পরিসীমা কত দেওয়া আছে? 32। আমাকে বলেন তো, এই দৈর্ঘ্য কখনো কি পরিসীমা থেকে বড় হবে? প্রশ্নটার উত্তর সবাই কমেন্টে দেন। দৈর্ঘ্যের মান পরিসীমা থেকে কখনো কি বড় হবে? এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা না একটু কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন। দৈর্ঘ্যের মান কখনো পরিসীমা থেকে কি বড় হবে? হ্যাঁ অথবা না একটু কমেন্ট করেন। দৈর্ঘ্যের মান পরিসীমা থেকে কখনো কি বড় হবে? হবে না। হ্যাঁ, অন্তরালে কথা। অন্তরালে কথা কেন বলবেন? সরাসরি বলবেন আমার সাথে, আমি আপনার টিচার না, সরাসরি বলবেন। না। Okay, thank you so much for your kind information. That is, the length can't be greater than the perimeter.
পরিসীমা থেকে কখনোই লেন্থ বড় হইতে পারবে না, কারণ পরিসীমা মানে তার বাহুগুলোর যোগফল, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সবগুলো, আর দৈর্ঘ্য একটা সিঙ্গুলার ইউনিট। তাহলে আপনি আমাকে বলেন তো, একটু দেখেন তো, আপনি আমাকে বলেন তো, যদি আপনি 30 নেন, এখানে মনে করেন দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কি বলছে, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয় প্রস্থ কত হবে? যদি এটা দৈর্ঘ্য হয় প্রস্থ কত হবে? প্রস্থ হবে 26, কারণ দৈর্ঘ্য তার থেকে 4 মিটার বেশি, দৈর্ঘ্য তার থেকে 4 মিটার বেশি। দৈর্ঘ্য যদি 30 হয়, প্রস্থ হবে তার থেকে 4 কম, তাহলে 26। এইবার বলেন তো 2 × 30 + 26 32 থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে, তাহলে এটা হবে না। এইবার দেখেন তো, মনে করেন এই 12 নেন, 12, তাহলে 2 × আপনি যদি 12 বসান দৈর্ঘ্যে, প্রস্থ হবে তার থেকে 4 কম, 4 কম, প্রস্থ হবে তার থেকে 4 কম, তাহলে কি 32 হয় না? 32 হয় না, 32 থেকে বড় হয়, তাহলে এটাও হবে না। আপনি যদি 25 নেন, 2 × 25, দৈর্ঘ্য হবে তার থেকে 4 কম, তার মানে 21, এটাও 32 থেকে বড় হবে। Only one case we can find that whenever the length is 10 and the breadth মানে হচ্ছে আমার প্রস্থ তার থেকে 4 কম, মানে কত? 6। তাহলে দেখেন এই যে 10 8 6 16, 16 দুগুণ 32, তার মানে আমার পরিসীমা মিলে গেছে, পরিসীমা মিলে গেছে, তার মানে আমার আনসার হবে 10। মুখে মুখে বলেন, অপশন টেস্টটা বুঝলাম কিনা? অপশন টেস্টটা বুঝলাম কিনা একটু বলে দেন তো সবাই। সবাই একটু আল্লাহর রহমতে বলে দেন না বাবা, অপশন টেস্টটা বুঝেছে কিনা? বুঝিয়া থাকলে বলুন মারহাবা, 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 সুবহানাল্লাহ। সবাই একটু বলেন অপশন টেস্টটা বুঝেছি কিনা। হ্যাঁ মনি, থ্যাংক ইউ সো মাচ। অপশন টেস্ট মুখে মুখে কইরাই পরীক্ষার রুমে এই ধরনের প্রশ্নের আনসার বের করা যাবে। আপনি মুখে মুখে কিছু করার দরকার নাই, কারণ দৈর্ঘ্যের মান কখনোই পরিসীমা থেকে বেশি হবে না। এইখানে ভ্যালুগুলো বসাবেন, বসিয়ে দেখবেন আপনার 32 হয় কিনা। যে মানের জন্য 32 হয় সেই মানটাই তার মানে দৈর্ঘ্য, আর 32 থেকে বড় এবং ছোট হয়ে গেলে ওইটা দৈর্ঘ্যের মান হতে পারবে না। এই ফাঁকিবাজ। বুঝেছি, ওকে ফাইন। বুঝলে চলেন অ্যাপ্রোচ 2 তে যাই। অ্যাপ্রোচ 2, এই প্রশ্ন কিছু দেওয়া নাই, এই প্রশ্ন শুধু দেওয়া আছে কি পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত দেওয়া আছে? 32। আমি এখান থেকে কি লিখতে পারি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 32/2, ইষ্টি কুলুকুলু করে পেলাম হচ্ছে 16। আরেকটা জিনিস এখান থেকে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমান 4। দেখেন তো বোঝা গেল কিনা? এই লাইনটা বোঝা গেল কিনা? এইটা পাইলাম আমরা পরিসীমার সূত্র থেকে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 32, 2 দ্বারা ভাগ করলে হলো 16, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজিক্যাল টু 16 পাইলাম। আর প্রশ্ন বলেছে দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্য থেকে 4 মিটার কম। তাইলে দৈর্ঘ্য থেকে প্রস্থ কয় মিটার কম? 4 মিটার কম। এখন কাটাকাটি যদি করি, মানে ইষ্টিকুলুকুলু যদি করি, এটা মাইনাস এটা প্লাস, কেটে দেন, কেটে দিলে আপনি যদি যোগ করেন, এটা কয়টা দৈর্ঘ্য? 2টা দৈর্ঘ্য। তাহলে 2টা দৈর্ঘ্য সমান সমান পাচ্ছ হচ্ছে তুমি 20, তাহলে শুধু একটা দৈর্ঘ্য সমান সমান 20/2 সমান সমান 10। দেখো এটা বুঝলা কিনা?
হ্যাঁ, শম্পা জাহান। শম্পা হচ্ছে আমার ছোট বোনের নাম, মানে আমার ইমিডিয়েট বড় যে। হ্যাঁ, বলে দেই আমরা 13 ভাই বোন, তার মধ্যে আমি দুইজনকে দেখিনি, তারা অনেক আগেই মারা গেছেন ছোটবেলায়। আমরা এখন বেঁচে আছি 11 ভাই বোন, সাথে আমার আব্বা আম্মা। অর্থাৎ আমার আব্বা আম্মা হচ্ছে কোচ, আমরা 11 জন মিলে একটা ফুটবল বা ক্রিকেট টিম, যাই বলেন। জোরে জোরে বলেন মারহাবা মারহাবা মারহাবা। অনেকেরই বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য। হ্যাঁ, এইটাই সত্য। আমি 13 নাম্বার প্লেয়ার, এখন 11 নাম্বার, বেঁচে থাকার মধ্যে আমি 11 নাম্বার। কেমন? আর কোনো কথা নয়, একদিন গল্প হবে, আগে ক্লাসটা শেষ করি। আগে ক্লাসটা শেষ করি, তারপরে কথা হবে। আরো যদি জানতে ইচ্ছে করে, আমার তো নাম্বার সবার কাছে আছে, সবাই আমাকে ফোন দিবেন রাত 2টার সময়। কেমন? আমরা কথা বলবো, অনেক কথা বলবো। পারবো বাবারা, পারবো। আর কোনো অ্যাপ্রোচ দেখানোর দরকার নেই, এই দুইটাই সব থেকে সুন্দর। আর একটা দেখাইলে হুদায় টাইম নষ্ট হবে। আমরা টাইমটা কিল না করি, আমরা পরের ম্যাচে আগাই। কেমন? চলে। একটু খেয়াল করেন, এখানে প্রশ্ন বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, এর ভেতরে চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এই যে এখানে আমি আঁকানোর ট্রাই করেছি, আমি আর একটা জায়গায় একটু ভালো করে আঁকায়ে দেখানোর ট্রাই করি। বলছে একটা আয়তাকার বাগান আছে, ভালো কথা। এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে কত? 40। দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ কত? 30 মিটার, নিলাম 30 মিটার। বলছে এর ভেতরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভেতরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, 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 ভেতরের চারদিকে কয় মিটার চওড়া রাস্তা আছে? এই সেই 1 মিটার চওড়া রাস্তা, এই সেই 1 মিটার কি রাস্তা সোনারা? চওড়া রাস্তা। এই সেই ভেতরের 1 মিটার চওড়া রাস্তা। তাহলে কি করতে পারি আমি টোটাল আয়তাকার ক্ষেত্রফল বের করতে পারি, আর ওই 1 মিটার ছাড়া বাকিটার বের করতে পারি, মানে এইটুকু। তাইলে এই বড় মানে সাদা বক্স থেকে এই বক্সটা বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। কেমন? কি লেখছ কিনা ম্যাম, আপনার সাথে আমাদেরও মেরে ফেলবে মানে কি? ম্যাম ম্যামের জায়গায়, তোরা তোরার জায়গায়। ম্যাম আমাকে কোনো কিছুতে বাধা দেয় না। হ্যাঁ, ম্যাম খুব ভালো, আমাকে বলে যতগুলো লাগবে, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করব। তাহলে বলছিলাম আমার এই ফাঁকা জায়গার মান বের করতে পারলে আমার আনসার হয়ে যাবে। কেমন? কারণ টোটালটা থাকে এইটা যদি বাদ দিতে পারি, আমি ভেতরের রাস্তাটুকুর মান পাবো। আমাকে বলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফলের সংজ্ঞা কি? ক্ষেত্রফলের সংজ্ঞা দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 40, প্রস্থ ছিল 30, তাহলে 1200। এখন আমাকে বলেন
দৈর্ঘ্য উভয় দিকে না একদিকে থাকে? দৈর্ঘ্য উভয় দিকে আছে, তাহলে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। প্রস্থ এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। যেহেতু বলছে চারপাশে 1 মিটার করে রাস্তা আছে, তাহলে আমি যদি বলি শুধু এই ভেতরের দৈর্ঘ্য কত, ভেতরের দৈর্ঘ্য হলো 40 থেকে এই 1 আর 1 বাদ দিতে হবে। এই যে ভেতরের দৈর্ঘ্য 40 মাইনাস 1 প্লাস 1 মানে 38। তেমনি ভেতরের প্রস্থ মানে কি, এই 30 মাইনাস এই 1 এই 1, তাইলে ভেতরের প্রস্থ 30 মাইনাস 1 প্লাস 1 সমান সমান 28। তাহলে তাদের এখন ভেতরের ক্ষেত্রফল কত, 38 গুণন 28 কত হবে, 1064। এখন তাহলে এই যে আমার টোটাল ক্ষেত্রফল ছিল 1200, আর নতুন ক্ষেত্রফলটা ভেতরের বাইরে হলো 1064। এই 1200 থেকে 1064 বাদ দিলে হবে 136। এই হচ্ছে আমাদের ক্যারিশমা। এখন আসেন সুপার শর্টকাট। এটার একটা সুপার শর্টকাট আছে, সুপার শর্টকাট, সুপার শর্টকাট। সুপার শর্টকাটটা একটু শিখবো ভালো করে ভাই আমার। আমাকে বলেন এদের দৈর্ঘ্য আর প্রস্থ কত? দৈর্ঘ্য আছে 40, প্রস্থ আছে 30। কোথায় আছে বলছে ভেতরে, ভালো কথা। আমাকে বলেন এই দৈর্ঘ্য উভয় পাশে কত করে আছে, 1 1, প্রস্থ কত করে আছে, 1 1। তাইলে আমার কাজ কি, যদি বলে প্রশ্নে ভেতরে 1 মিটার, তাহলে এর দ্বিগুণ দিয়ে এই জায়গায় গুণ করব আর তার বর্গ বিয়োগ করব, তাহলে आंसर শেষ। এটা কত হলো, 3 4 12, 240 মাইনাস 60 সমান সমান 136 आंसर। জিনিসটা আরেকবার শিখে নিব। যদি এইরকম ভেতর বাহিরের কেচ্ছা দিয়ে প্রশ্ন আসে, আপনার কাজ হবে দৈর্ঘ্য আর প্রস্থটাকে আগে যোগ করা, যোগ করে যদি বলে 1 মিটার আপনি তার দ্বিগুণ দিয়ে গুণ করবেন, যত দিয়ে গুণ করবেন তার বর্গ, ভেতরে থাকলে মাইনাস আর বাইরে থাকলে প্লাস। এই মাইনাসটা কেন দিছি, এখানে বলছে ভিতরে, এই জন্য মাইনাস। মাইনাস কেন দিছি, যত দিয়ে গুণ করব তার বর্গ বিয়োগ করব। আর একবার এখানে দৈর্ঘ্য কত ছিল 40, প্রস্থ কত ছিল 30, যোগ গুণন ভেতরে কত মিটার, 1 মিটার, যত বলবে তার দ্বিগুণ দ্বারা গুণ, বিয়োগ করব না যোগ করবে, ডিপেন্ডস অন ভিতরে বলা আছে না বাইরে বলা আছে, ভেতরে, তাহলে বিয়োগ এই 2 এর স্কয়ার, তাহলে आंसर হবে 136। এইটা হচ্ছে সুপার শর্টকাট। বলেন বুঝছেন কিনা এটা? ঘড়ি নিয়ে আসিনি রে পোলাপান, তাড়াতাড়ি বলো, স্যারের ক্লাস আছে। দ্রুত পোলাপান দ্রুত, শর্টকাটটা বুঝেছি কিনা? আমরা বেসিক তো শিখবই, সেই স্টুডেন্টই পরীক্ষার রুমে স্মার্টলি হ্যান্ডল করতে পারবে যদি বেসিকের পাশাপাশি তার শর্টকাট থাকে। কিন্তু এই দেশে চলতেছে শর্টকাটের মেলা, এই জন্য ড্যাশ খাচ্ছে সবাই। আমার পরামর্শ আপনি বেসিক শিখবেন, তারপরে হচ্ছে শর্টকাট। সবাই বলি বুঝেছি কিনা।
এখন আমি যদি বলতাম যে না, এই জায়গায় 1-এর জায়গায় 2 মিটার বলা আছে, কত মিটার? 2 মিটার, তাহলে কি হতো উত্তর? এই যে 30 যোগ 40 গুণন 2 মিটার থাকলে তার ডাবল দিয়ে গুণ মাইনাস যত দিয়ে গুণ করলাম তার বর্গের স্কয়ার, তাহলে উত্তর কত হতো? তাহলে উত্তর হতো 264, কারণ এইটা হচ্ছে 280, 80 থেকে 16 গেলে 264। এখানে যদি 3 থাকতো, যে ভেতরের চারদিকে 3 মিটার, তাহলে উত্তর কি তো হইতো? তাহলে উত্তর হইতো 30 প্লাস 40, 3-এর দ্বিগুণ কত? 6, 6 দ্বিগুণ মাইনাস 6 এর স্কয়ার, তাহলে অ্যান্সার যা হবে তাই। আমি বুঝাইতে চাচ্ছি ভেতরে বা বাইরে চারদিকে যত বলবে তার দ্বিগুণ দিয়ে গুণ। এখানে যদি 2 থাকে 4 দিয়ে গুণ, বিয়োগ করব যদি ভেতরে থাকে মাইনাস 4 এর স্কয়ার, যোগ করব কখন? যদি বাইরে থাকতো। আমি আরেকটা বোঝাই, তাহলে বুঝতে আপনাদের একটু ভালো লাগবে, আমাকে ভালোবাসতে ইচ্ছা করবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60, প্রস্থ বাগানের বাইরের চারদিকে 3 মিটার রাস্তা আছে, তাইলে কিছু করব না, বাইরে আছে যেহেতু এবার, তাইলে আমার দৈর্ঘ্য আছে 60 প্লাস প্রস্থ আছে 40 গুণন বাইরে বলেছে 3, 3-এর ডাবল কত? 6, বাইরে বললে প্লাস, ভেতরে বললে মাইনাস 6 এর স্কয়ার, তাহলে আনসার হবে 636। সবাই বলেন বুঝেছি কিনা? একটু জোরে জোরে বলেন না বাবা, বুঝেছেন কিনা? অন্তরটাকে শীতল করে উত্তর দেন, বুঝেছেন কিনা? বুঝতে পারলে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ। সবাই মন থেকে, অন্তর থেকে, জামা থেকে, প্যান্ট থেকে, সব জায়গায় থেকে বুঝে বুঝে বলেন বুঝছি কিনা। সবাই, আমি সবারটা দেখতে চাই, জানতে চাই। তাইলে বাইরে থাকলে প্লাস, ভেতরে থাকলে মাইনাস, এইখানে যত মিটার বলবে তার দ্বিগুণ দ্বারা গুণ, তার বর্গ যোগ অথবা বিয়োগ। ইট ডিপেন্ডস আইদার ইট ইজ সেইড ইন ইনার অর আউটার লেয়ার। ওকে, সবাই? সাথী রহমান বুঝছি, এত কম রেসপন্স কেন? ইউ হ্যাভ টু রিপ্লাই ফাস্ট, তাহলে আমরা আর একটু দ্রুত আগাতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সাথী রহমান বলেছে আমরা এমনিতেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন। দেখেন এই প্রশ্নটা বোঝা যায় কিনা। সবাই ধূপধাপ, জব্বারের বাপ, জব্বার আমার কাকা, দ্রুত বলে দাও বুঝছে কিনা। আমাদের প্রশ্নে বলছে একটি বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? এই যত গুণ বলবে তার স্কয়ার করে দিলে উত্তর শেষ, যত গুণ তার স্কয়ার করে দিলে উত্তর শেষ। কিন্তু আমি বেসিক বোঝানোর জন্য এখানে অঙ্কটা করে রাখছি, আগে পরে। আমি ধরেছি আগে দৈর্ঘ্য ছিল 1 মিটার, তাহলে বর্গের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কয়ার বা যে কোনো এক বাহুর স্কয়ার, তাইলে একই। পরে দ্বিগুণ করছে, তাহলে 1 কে 2 দ্বারা গুণ করে দৈর্ঘ্য হয়েছে 2, তাহলে ক্ষেত্রফল হয়েছে কত? 4। তাইলে এই 4 1-এর কত গুণ? 4 গুণ। 1 থেকে 4-এ গেলে কয় দিয়ে গুণ করতে হয়? 4 দ্বারা গুণ করতে হয়, তাইলে 1 থেকে 4 কত গুণ? 4 গুণ। অথবা আপনি যদি ওইভাবে না বুঝেন, বুঝতে কষ্ট হয়, তাহলে এইভাবে বুঝেন ভাই, কি আগে ছিল এই যে এই জায়গায় আগে ছিল x, তাহলে তার ক্ষেত্রফল ছিল x স্কয়ার। বৃদ্ধির পরে যেহেতু দ্বিগুণ 2x,
তাহলে তার ক্ষেত্রফল হয়েছে 4x²। তাহলে এইবার দেখেন, এই জায়গায় ছিল ক্ষেত্রফল x², এই জায়গায় x² আছে, তার আগে কত গুণ? 4 হয়ে গেছে, তাহলে উত্তর হয়েছে 4 গুণ। আর সহজে যদি বুঝতে চান, এই টাইপের প্রশ্ন আসলে যত গুণ করবে তার স্কোয়ার করে দিলেই আনসার শেষ। একটু জোরে জোরে বলেন না ভাই, বুঝেছি কিনা? আল্লাহর বান্দারা মন থেকে জান থেকে বুঝে বুঝে বলেন, বুঝেছেন কিনা? আর একটু সুন্দর করে বলে দেন, বুঝেছেন কিনা? মনে কোনো কষ্ট লাগছে কিনা, ইজি লাগছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন ভাই আমার, একটু দ্রুত। ফাতেমাতুজ জোহরা, শামিমা আক্তার, বুঝেছি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পুতুল, হ্যাঁ, এই যে পুতুল চলে আসছে যেহেতু, তাহলে তো এখন আরো ভালো হবে। এই সবগুলো পালাইছে, জুই, মায়া, এই যে শুভ, এইগুলো হচ্ছে পালাইছে পালাইছে, এগুলো পালাইছে। সাথী রহমান, হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে দেবো, বুঝছি কিনা। মনিরামও বুঝছেন, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের প্রশ্ন বলছে একটি রেখার উপর অঙ্কিত বর্গ তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটি রেখার উপর অঙ্কিত বর্গ তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটি রেখার উপর অঙ্কিত বর্গ তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটি রেখার উপর অঙ্কিত বর্গ, আসি তো স্যার, কই কমেন্ট করেন না যে? নাহিদ, কমেন্ট করবেন কেমন? বলছে একটি রেখার উপর অঙ্কিত বর্গ তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? ভালো কথা, আমরা বললাম রেখার দৈর্ঘ্য 1 মিটার, তাহলে রেখার বর্গ কত? 1 স্কয়ার, 1 স্কয়ারের ভ্যালু কত? 1। রেখার অর্ধেক কত? রেখার অর্ধেক হাফ, এখানে যেহেতু 1 ধরেছি, কিছু নিবেন? নে, স্যান্ডেলটা নিবি, বুঝেছি। এই যে তার অর্ধেক হাফ, তাহলে এর ক্ষেত্রফল কত? হাফের স্কয়ার 1/4, তাহলে এই 1/4 1-এর কত গুণ? তাহলে 1/1/4 উল্টায় গেলে 4 গুণ। এটাকে শর্টকাটও করা যায়, শর্টকাট করা যায় কেমন? এই যে কত ভাগের উপর, এই কথাটা মনে রাখতে হয়, অর্ধেকের উপর, তাহলে অর্ধেকের উপর 1/4, এই 4 কে উল্টায় দিলেই উত্তর। আমাকে বলতো 1/4 উপর, যদি বলতো 1/4 উপর, যদি এইটা পড়তে 1/4 উপর এইটা বলতো, তাহলে শর্টকাট কি হতো? 1/4 তার স্কয়ার 1/16, উল্টায় দিলে আনসার হবে 16 গুণ। যদি 1/5 বলতো তাহলে উল্টায় দিলে 25, 1/6 বলতো উল্টায় দিলে 36। বোঝা গেল কিনা বলেন? রুবেল মাহমুদ স্যার, আপনার ফেভারিট স্টুডেন্ট জুই আপনাকে মিস করছে। আমি ঠিক পাইনি, কিন্তু উনি বলছে আমাদের রুবেল স্যারও চলে আসছে। হাউ লাকি ইউ আর। আপনার মতো যদি সুন্দর একটু আমি কথা বলতে পারতাম আর চেহারা থাকতো, তাহলে কি যে করে ফেলতাম। রুবেল স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আপনাদের রুবেল স্যার অনেক স্মার্ট মানুষ, ভালো মানুষ। শুভ, ভালো আছি। বুঝেছি ভাই আমার। এই শর্টকাটটা কি?
কত এর কত ভাগের উপর? অর্ধেকের উপর বলতে তুই স্কোয়ার করে দিয়ে উল্টাই দিবি। যদি 4 ভাগের উপর বলতে 1/4, তাহলে এই যে 1/4 স্কোয়ার করে উল্টাই দিলে 16, 1/5 বললে 1/5 স্কোয়ার করে দিলে 25। সবাই বুঝেছি? বলেন। ইয়েস, এটা আমি আমার এখানে যারা পড়াইতেছে সবাই দক্ষ নিঃসন্দেহে। তারপর আমার যেহেতু একটু ব্যক্তিগত একাডেমিক ছিল, আমি প্রায় 11 বছর একাডেমিক পড়িয়েছি, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। ওইখান থেকে আমি একটা এই রুলসটা মেনটেন করতাম যে আমরা একটা ফ্যামিলির মতো থাকতাম। এই জন্য আমি এখানে যখন থেকে কাজ করছি আমি ট্রাই করি অন্যের ক্লাসে আমি ঢুকে যাই, অন্যরা আমার ক্লাসে ঢুকে, এই যে একটা বন্ধন, এই যে একটা ভালো লাগার বিষয়, দিস জাস্ট সিম্বল অফ আওয়ার বন্ডিং, যে না আমরা ভালো কাজ করছি, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। এটাই। সঞ্জিতা পুতুল, আপনি খুব ভালো একটা জিনিস অ্যাকনলেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বলেন তারপরে আর কি, এই অঙ্কটা বুঝছি কিনা? এই অঙ্কটা দেখে দেখে বলেন তো বুঝছেন কিনা। দ্রুত, আমরা শেষের দিকে আছি ক্লাসের, একটু দ্রুত বলে দেন তো এই অঙ্কটা বুঝছি কিনা। আসমাউল হোসেন আর একটা ম্যাথ দিয়েছি, দেখেন। ইন দ্য মিন টাইম আমি আপনাদের ছাড়াই একটু নাস্তা করে নেই। বলেন এই ম্যাথটা বোঝা যায় কিনা। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে, এটা কিন্তু 7.5 ফুট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলেন এটা বোঝা যায় কিনা, একটু সবাই বলেন তো এই ম্যাথটা বুঝলেন কিনা, বোঝা যাবে? একটু দ্রুত রিপ্লাই দেন সবাই। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? কর্ণের দৈর্ঘ্য মানে কি? √2a। তাহলে এই √2a = 7.5। এ মানে কত? 7.5 ডিভাইডেড বাই √2। তাহলে ক্ষেত্রফল কত? এটার স্কয়ার করতে হবে, 7.5 ডিভাইডেড বাই √2 এর স্কয়ার। এন্ড প্রশ্ন হচ্ছে আমরা যেটা পরীক্ষার রুমে ভুল করব সেটা হচ্ছে এইটা, একটু খেয়াল করেন। যেটা আমাদের প্রবলেম হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a, সেটা প্রশ্নের ভাষায় কত? 7.5। এ মানে কত? তাহলে 7.5 বাই √2। এখন ক্ষেত্রফল কত? এটার হচ্ছে বর্গ। আমাদের পরীক্ষার রুমে যেটা প্রবলেম হবে, এই 7.5 কে আর এই √2 কে কিভাবে বর্গ করব আর কিভাবে আমি উত্তরটা আনবো। যেমন আমি এখানে লিখে দিলাম ডিরেক্ট 27টা 56.25, তাহলে এখানে হবে 28.24 বা 12 বা সামথিং, 28 পয়েন্ট সামথিং এরকম হবে। প্রশ্ন হচ্ছে
আপনাদের যদি এইরকম কোনো মান, এই পয়েন্ট যুক্ত কোনো মান, খুব ভালো করে দেখেন, খুব ভালো করে দেখ রে বাবা, ওয়ান্স ইন এ লাইফ টাইম এইরকম কোনো মান, এইরকম কোনো মান বর্গ করা লাগে। কি করা লাগে রে বাবা? বর্গ করা লাগে। এটা নিমিষেই পারা যাবে, এটা এক নিমিষেই পারা যাবে। এক নিমিষেই পারা যাবে। কেমন? যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য এই ট্রিক্সটা একটু শিখে নেই, এই ট্রিক্সটা একটু বাবারা শিখে নাও, সোনারা শিখে নাও, স্যারের ভাষায় বাচ্চারা শিখে নাও। যদিও আজকে সবাই বলতেছেন আমাকে বাচ্চা লাগতেছে, সুতরাং বড় ভাই দুলা ভাইরা শিখে নেন, সবাই শিখে নেন। এই যে এরকম পয়েন্ট যুক্ত কোনো সংখ্যা যদি আপনার সামনে আসে, পরীক্ষার রুমে খাবি খাওয়া যাবে না, একদম ইজি। আমাকে বলেন তো, এই যে প্রথম অঙ্কটা 2, এই 2.5 কার কার মাঝে আছে? 2.5 আছে 2 আর 3 এর মাঝে, তাহলে এটার উত্তর হবে 3 দুগুণ 6.25। আমাকে বলেন তো এই 3.5 কার কার মাঝে আছে? 3 আর 4 এর মাঝে আছে, এটার উত্তর হবে 3 4 12.25। আমাকে বলেন তো 4.5 কার কার মাঝে আছে? 4 আর 5 এর মাঝে আছে, তাহলে এটার উত্তর হবে 4 5 20.25। 5.5 কার কার মাঝে আছে? 5 এবং 6 এর মাঝে আছে, তাহলে এটার উত্তর হবে 30.25। 6.5 কার কার মাঝে আছে? 6 এবং 7 এর মাঝে আছে, তাহলে এর উত্তর হবে 6 7 42.25। 7.5 কার কার মাঝে আছে? 7 এবং 8 এর মাঝে আছে, সুতরাং এর উত্তর হবে 7 8 56.25। 8.5 কার কার মাঝে আছে? 8 এবং 9 এর মাঝে আছে, 8 নং 72.25। 9.5 কার কার মাঝে আছে? 9 এবং 10 এর মধ্যে আছে, সুতরাং এটার উত্তর হবে 9 10 90.25। যাদের কাছে এই গুণনগুলো কঠিন লাগে তাদের জন্য এইটা একটা ট্রিক্স, আমি কিছুই করিনি। আপনি দেখবেন এই দশমিক যুক্ত সংখ্যাটা কার কার মাঝে আছে, এই 2.5 কার কার মাঝে আছে? 2 এবং 3 এর মাঝে আছে, এদেরকে গুণ করবেন, আর এই 5 এর বর্গ করলে 25 হবে, সেটা এই পাশে 25 লিখে দিবেন। 3.5 কার কার মাঝে আছে? 3 এবং 4 এর মাঝে আছে, তাহলে 3 4 12। করা যাবে এখন আপনার বেশি বেশি। না বলেন, এই ট্রিক্সটা কারা কারা বুঝলেন, কেমন লাগলো একটু বলেন সবাই। কি খাওয়ালি? তোর সাথে যে আবার খামু, খাইনি, মারিয়ামকেও নিয়ে যাবো আজকে। সবাই একটু বলেন কেমন লাগলো, এটা পারবো কিনা।
সবাই একটু বলেন এই ট্রিক্সটা কেমন লাগলো। আপনি শুধু দেখবেন কার কার মাঝে আছে তাদের গুণ করে দিবেন আর 5 তো 25ই হবে, কার কার মাঝে আছে তাদের গুণ করে দিবেন আর 5 তো 25ই হবে। সবাই বলেন এটা কেমন লাগলো, বুঝেছেন কিনা? হ্যাঁ, তাহলে আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তাহলে এইখানে কি ছিল ভাই আমার? এইখানে ছিল 7.5। তাহলে এটা কত হতো? 7 আর 8-এর মাঝে আছে, তাহলে হতো 7 8 56। এই 56 ডিভাইডেড বাই, দেখেন 56.25, 56.25 ডিভাইডেড বাই এই √2 কে যদি আপনি স্কয়ার করেন, √2 কে স্কয়ার করলে 2 হয়ে যায়, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 28 পয়েন্ট সামথিং হবে না? 28 পয়েন্ট সামথিং হবে না? একটু বলেন তো ভাই, বুঝেছি কিনা সবাই? রিপ্লাই করেন, এদের পড়াবে কি? এরা হচ্ছে গরু গাধা, রিপ্লাই না করলে পড়ানো যায়? পরের প্রশ্ন, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণ কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর কি হবে? রম্বসের ক্ষেত্রফল মানে কোনটা? রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন d1 গুণন d2 সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 120। এই হচ্ছে 120। হাফ গুণন একটা কর্ণের মান কত দেওয়া আছে? 10, লিখলা 10 গুণন অপর কর্ণ d2, এই হচ্ছে 120। পরের লাইন, তাহলে d2 ইজ ইকুয়াল টু 120 গুণন এই 2 কে ওই পাশে নিলে গুণন হয়ে যাবে 2 আর 10 কে এই পাশে নিলে ভাগ, ইষ্টি কুলুকুলু করে দিলে 12 দুগুণ 24। শুদ্ধি পরীক্ষা, অপর কর্ণের মান বের হয়ে গেছে 12 দুগুণ 24। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি। শুদ্ধি পরীক্ষা কি করে দেখি বাবা? শুদ্ধি পরীক্ষা যে আমার উত্তরটা ঠিক হলো কিনা। তাহলে হাফ, একটা কর্ণ আগে থেকেই দেওয়া ছিল 10 আর একটা কর্ণ পেলাম 24, এখন কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 12, তাইলে 12 দিয়ে 10 কে গুণ করলে 120, তাইলে এখানে ক্ষেত্রফল 120ই ছিল, তার মানে উত্তর কারেক্ট হয়েছে। শুভ কুমার হালদার, পারবো? পারবো সবাই? পারবো? পারবো? কষ্ট লাগে? বোঝা যায়? ভালো লাগে? নস্থির লাগে বুকের ভিতর? বলেন তো একটু, একটু বলেন। অঙ্ক দেখলে কি একটু অস্থির অস্থির লাগে? ধরফর ধরফর লাগে? একটু বলেন। নোট করিলে, নোট করিলে, নোট করিলে জীবনে যদি বড় টিচার হইতে চাস পারবেন? কলিজার ভিতর কি ধরপর ধরপর লাগে? লাগে না? লাগে না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আছি, আপনার ভয়ও নাই ভরসাও নাই। আমি যত সময় আছি আপনার ভয়ও নাই ভরসাও নাই রে ভাই, কোনো টেনশন নাই। পারবো সবাই সমস্বরে? পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না পারলে সমস্যা নাই, বিয়ে হবে না। আর একটা খুবই সুন্দর ম্যাথ করাবো এখন।
কোয়েশ্চেন, একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে কি বলেছে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? This is our given question and we have to solve it out. কেমন? ওকে, চলেন একটু প্রশ্নটা পড়ি আবার। বলছে একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর আর একটা বর্গক্ষেত্র আছে, মানে দুইটা বর্গক্ষেত্র আছে, পরিসীমার সমান। আচ্ছা আমাকে বলেন, পরিসীমার সমান যদি একটা বাহু হয়, তাহলে ওই এক বাহুওয়ালা বস্তুটাই কিন্তু বড় বর্গ। জিনিসটা বুঝে নেন, কি বলছে, এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এক বাহুর মান যদি আরেকটা বর্গের টোটাল পরিসীমার সমান হয়ে যায়, তাহলে এই বর্গটাই তো বড় হবে, স্বাভাবিক। তাহলে আমরা এখানে দুইটা জিনিস করতে পারি। এক, এখানে লিখতে পারি ছোটটা, এখানে লিখতে পারি বড়টা। তাহলে ছোটটার যদি এক বাহু x ধরেন, তাহলে এর পরিসীমা কত হবে? 4x। তাহলে বড়টার এক বাহু এখন কত হবে? বড়টার এক বাহুই সমান সমান 4x হবে। বড়টার এক বাহুই সমান সমান 4x হবে। এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। ছোট বর্গের এক বাহু যদি x হয়, তার পরিসীমা হবে 4 বাহু, তাহলে 4x। বলছে এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে অপর একটা বর্গের পরিসীমার সমান মানে কি রে ভাই? এই যে বড়র যদি এক বাহু 4x হয়, তাহলে ছোট বর্গের পরিসীমা হবে 4x, কারণ এটা বড় বর্গ। এখন বলছে তাদের কর্ণের অনুপাত, তাহলে এর কর্ণ কি? √2 এক বাহু এই a x, এর কর্ণ কি? √2 এক বাহু এই x 4x। এখন বলছে তাদের অনুপাত। সুতরাং অনুপাত তাহলে বড় ইস্টু ছোট যদি লিখি, √2 × 4x অনুপাত √2 × x। তাহলে এখন যদি একটু ইস্টিকুলুকুলু করেন, এই √2 শেষ, x শেষ, কিছু নাই, মানে এখানে এক আছে, তাহলে 4:1। এই ম্যাথটা অনেকবার আসছে, দেখেন বুঝেছেন কিনা, বোঝা যায় কিনা। একটু বলেন বোঝা যায় কিনা। একটু দ্রুত বলতে হবে, বুঝেছি কিনা।
কমেন্ট করে না এরা, এতটা অযত্নের পোলাপানকে পড়ানো যায় না। অন্তরালে কথা কমেন্ট করছে, বুঝছি, হ্যাঁ দ্রুত কমেন্ট করতে হবে। আমি আর একবার বলি, বলছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে এইটা যদি অপর বর্গক্ষেত্র হয়, অপর বা ছোটটা, তার এক বাহু যদি এক্স হয়, পরিসীমা হবে 4a। তাহলে অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান এক বাহু মানে আর একটা বর্গ আছে, সেটা বড় বর্গ, তাহলে তার এই বাহুটা হবে 4x। তাহলে এর পরিসীমার সমান এই বাহু। তাহলে এখন তাদের কর্ণ কি? কর্ণ মানে √2a। √2a মানে কি? এই যে এক বাহু, তাহলে √2x। কর্ণ মানে কি? √2a, √2 আর এই যে এক বাহু a, সেটা 4x। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে এই যে √2 4x অনুপাত √2x। তাহলে x x কাটা, √2 কাটা, 4:1। এত দেরি করে কমেন্ট করলে হয়? সঞ্জিতা পুতুল দ্রুত করতে হবে। হ্যাঁ, ছুটি কখন? এই যে ছুটি দিয়ে দিব, আমার পরে স্যার ক্লাস নিবে, ওয়েট করে। খুব সুন্দর একটা ম্যাথ করাবো, একটু সময় দেন, একটু সময় দেন। অস্থির একটা ম্যাথ করাবো, আর 2টা ম্যাথ করাই ছুটি দিয়ে দেব। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বা মিটার, যা তাই থাক, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। রম্বসটির ক্ষেত্রফল কত? ওকে, নাও লেটস অ্যাবাউট দ্য সলিউশন। কি হতে পারে সলিউশন? থিংক অ্যাবাউট ইট। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দেখি তো একটা রম্বস আঁকাইতে পারি কিনা। না, হবে না, হাত দিয়ে আঁকায়। তাহলে এই হচ্ছে, আমি একটা রম্বস আঁকালাম, ফর এক্সাম্পল একটা রম্বস আঁকালাম, আর একটু সুন্দর করেও আঁকানো যায়। ওকে ওকে ফাইন। আমাদের বলছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাইলে এটা 5, এটা 5, এটা 5, এটা 5। বলছে ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমার কি কি লাগবে? রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, 2টা কর্ণ লাগবে। এখন আপনাকে যদি একটু ভালোবেসে দেখাতে চাই, এইটা একটা কর্ণ কিনা বলেন? ইয়েস, কর্ণ। তারপরে বলেন, তারপরে আমাকে একটু বলেন এইটা একটা কর্ণ কিনা? ইয়েস, কর্ণ। এখন আপনি বুঝেন আর না বুঝেন, আমি বুঝি তাই আপনাকে বোঝাচ্ছি। দেখেন, এই যে এইটা আমি এখানে নিয়ে আসলাম, এই ত্রিভুজটা, আমি ভাবছি এইটা একটা ত্রিভুজ। কেমন? যদি আপনাকে আরেকটু ভালো করে দেখাতে চাই, এই যে এইটুকু একটা ত্রিভুজ, এটা আমরা সবাই জানি, এটা একটা ত্রিভুজ এবং এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে এইটা আমার অতিভুজ। অতিভুজের মান আছে 5। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি ভাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, যাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ দ্য ম্যাটার ইজ, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করব, এখন এই অতিভুজের মান তো আমি পাইছি,
সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাইলে এই অতিভুজের স্কয়ার আমাকে বলেন এইটার মান কত? 25। এইটার মান 25। এখন এইটার মান যদি 25 হয়, আপনাকে এইখানে এবং এইখানে দুইটা সংখ্যা বসাইয়া তার বর্গ করে 25 মিলাইতে হবে, তাছাড়া দুই পাশ তো সমান হবে না। এইখানে একটা সংখ্যা এইখানে একটা সংখ্যা বসাইয়া 25 মিলাইতে হবে, তাছাড়া কি হবে না, তাছাড়া মান মিলবে না। তাহলে এই জায়গায় যদি 3 দেন, এই জায়গায় যদি 4 দেন, দেখেন তো 9 + 16 সমান সমান 25 হয় কিনা? হয় স্যার। 9 + 16 সমান সমান 25 হয় কিনা? হয় স্যার। তাহলে এইটা যদি আপনার 3 ধরেন, এইটা হবে 4, তাহলে এইটুকু 4 হলে এটুকুও 4, এইটুকু 3 হলে এটুকুও 3, তাহলে টোটাল এই কর্ণটা কত হচ্ছে? 4 + 4 সমান সমান 8। টোটাল এই কর্ণটা কতটুকু হচ্ছে? 3 + 3 সমান সমান 6। তাহলে এখন কিন্তু আপনি এই জায়গায় মান বসাইতেই পারেন, হাফ গুণন এই কর্ণটা হলো 8, এই কর্ণটা হলো 6, 4 দিয়ে কাটলে এই হচ্ছে তার ক্ষেত্রফল 24। দেখেন বুঝে আসছে কিনা? এই ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ, দেখেন বুঝে আসছে কিনা। আমি আর মাত্র 5 মিনিট সময় নিব, একটু দ্রুত বলেন। বুঝে আসছে কিনা? হ্যাঁ বুঝেছি স্যার, এক্সিলেন্ট। এটা একটা ট্রিকি ম্যাথ, কোনো ইনফরমেশন নাই, শুধু রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমার ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করতে হলে তো আমার হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল লাগবে, দুইটা কর্ণের গুণফল লাগবে বা মান লাগবে। এখান থেকে তো কর্ণ পাচ্ছি না ডিরেক্ট, তখন আমি টেকনিক্যালি কি করলাম, এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করলাম, এইটুকু, আর একটা কালার নেই, এইটুকু একটা ত্রিভুজ কল্পনা করলাম, করে দেখতেছি তার এইটার এই ভ্যালুটার মান কত? 5, আর এইটা হচ্ছে তার 90 ডিগ্রির মান। তাহলে এখানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি কেন 90 ডিগ্রি? যে এইটা মানে এক সরল কোণ, এই যে এইটা মানে এক সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণের অর্ধেক কতটুকু ডিগ্রি? এই যে এটা তো সেটাই রে গাধারা, এইটা। তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জন্য এটা 90 ডিগ্রি, এই জন্য এটা 90 ডিগ্রি। এই জন্য এখানে আমরা কার? পিথাগোরাসের সূত্র ফেললাম, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু আমার তো মান কিছু নাই, এই জায়গায় শুধু 5 বসালাম, বসাই দেখতেছি 25 হইতেছে। তাহলে এখানে দুইটা এমন সংখ্যা বসাবো যার বর্গ করে 25 হওয়া লাগবে। এছাড়াও গত ক্লাসে আমি শিখিয়েছিলাম 3:4:5, এরা তো সমকোণী ত্রিভুজ গঠন করবেই, এদের যাবতীয় গুণিতক যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6:8:10, 3 দিয়ে গুণ করলে 9:12:15, 7 দিয়ে গুণ করলে 12:16:20, 5 দিয়ে গুণ করলে 15:20:25, সবগুলোই এই রাশি এই রেশিও অথবা 3:4:5 এর যে কোনো গুণিতক উইল ফর্ম এ আইসোস্কেল, মানে সমকোণ তৈরি করবে। কেমন? সমকোণী ত্রিভুজ তৈরি করবে। সেইখান থেকে এই কনসেপ্ট থেকে এটা সরল করলে হলে 180 ডিগ্রি, তাহলে অর্ধেক 90 ডিগ্রি। এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, তাহলে কত বসাইলে 25 হয়? এখানে 3, এখানে 4, তাহলে পেয়ে গেলাম। তার মানে আমার এইটুকু যদি, এই বাহুটা যদি 3 হয়, এইটা হবে 4, তাহলে এইটা যদি 4 হয়, এইটুকুও হবে 4, এইটুকু যদি 3 হয়, এইটুকুও হবে 3। তাহলে টোটাল এই কর্ণটা, এই লাল কর্ণটা হলো কত? 4 + 4 8, আর এই কর্ণটা হলো কত? 3 + 3 6। তাহলে আমি পাইলাম হাফ ইন্টু 8 ইন্টু 6, তাহলে কাটাকাটি করলে 24। বুঝে থাকলে বলেন বুঝেছি কিনা, বুঝিয়া থাকলে বলুন বুঝেছি কিনা, আর একটু জোরে জোরে বলেন না ভাই বুঝেছি কিনা। আল্লাহর দরবারে আপনাদের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করব, একটু জোরে জোরে বলে দেন বুঝেছি কিনা। লাস্ট ম্যাথ করাবো, লাস্ট বাট নট লিস্ট।
আজকের সর্বশেষ ম্যাথ। একটি ঘোষণা এইমাত্র আজকের সর্বশেষ ম্যাথ নিয়ে হাজির হইতেছে আজকের ক্লাসের আপনাদের মোস্তাক স্যার। একটি ঘোষণা, কোন রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য, একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এইটা দিয়ে এখন যে কনসেপ্টটা করাইতেছি, এইটা দিয়ে আপনি মেন্টাল অ্যাবিলিটির ম্যাথও করতে পারবেন। মেন্টাল অ্যাবিলিটির দিক নির্ণয় কিছু ম্যাথ আসে, সেটাও করতে পারবেন যদি আপনি এটা বুঝেন। দেখেন কি বললো কি দেখেন, একটি রম্বসের একটি বাহু, তাহলে রম্বসটা আঁকায় আর একবার। একটি রম্বসের একটি বাহু ও একটি কর্ণ, তাহলে প্রথমে বলা আছে একটি বাহু, তাহলে বাহুর মান আছে হচ্ছে 13। মনে রাখতে হবে এরকম ও যুক্ত এবং যুক্ত যদি কোনো বাক্য থাকে, তাহলে ও এর আগেরটার জন্য আগেরটার মান, ও এর পরেরটার জন্য পরেরটার মান। বোঝা গেল ভাই আমার? বোঝা গেল? ওকে, তাইলে একটি বাহু হচ্ছে 13 সেন্টিমিটার, একটি বাহু হচ্ছে 13 সেন্টিমিটার। একটি বাহু, রম্বসের 4 বাহু যেহেতু সমান, তাহলে আমরা প্রত্যেকটা বাহুকেই 13 সেন্টিমিটার দিয়ে দিতে পারি। এটা 13, এটা 13, এটা 13, এটা 13। বলছে একটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা পরে বলছে, কর্ণটা তাহলে কত? 24। তাহলে চলেন কর্ণটা আঁকায়। এই কর্ণটা হচ্ছে 24। এই কর্ণটা যদি 24 হয়, এই কর্ণটা ভাই 24 সেন্টিমিটার। কেমন? কত বলা আছে? এই কর্ণটার মান বলা আছে 24 সেন্টিমিটার। তাহলে আমাদের আর একটা কর্ণ তো আছে, ওইটার মান বের করতে বলেছে। আমাদের আর একটা কর্ণ আছে, ওইটার মান বের করতে বলেছে। চলে, এই যে আর একটা কর্ণ, এইটার মান বের করতে বলছে। তাহলে এখন চলেন আমরা লেখাপড়া শুরু করি। আমাকে বলেন, এই যে কর্ণটা টোটালটা যদি 24 হয়, এই ভাগটা কত? এই ভাগ 12, এই ভাগটা কত? 12। কেমন? এই ভাগ 12। এখন দেখেন আপনাদের জন্য আঁকাচ্ছি। এই যে এইটা একটা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে নিচে নামাই নিয়ে আসলাম। নিয়ে এসে কি দেখতেছি? তার এই বাহুটা 12, এই বাহুটা 13, এইটা আমার জানা নাই, এইটা আমার জানা নাই। তাইলে এখানে সমকোণ কোণটা একটু আগে ব্যাখ্যা দিয়েছি, আর দিব না। একটু আগে ব্যাখ্যা, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? একটু খেয়াল করি আবার, এইটা যদি 100 কোণ হয় 180 ডিগ্রি, তাহলে তার অর্ধেক 90 ডিগ্রি। এখানে এইরকমই আছে, এই যে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে কি বলবো? অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যদি এইখানে অ্যাপ্লাই করি, এটার মান আমি জানি না, পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সমস্যা নেই, যা আছে থাক, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এন্ড অতিভুজের মান কত? 13, 13 স্কয়ার। ভাবছি লম্ব কত আছে? 12, 12 স্কয়ার। আমার ভূমির মান বের করব, তাই তো? এই যে ভূমি স্কয়ার, তাহলে এখন মানটা বের করে ফেলি। 13 স্কয়ার 169, 12 স্কয়ার 144, এই জায়গায় দিলে এই ভূমির মান যদি আমি এক্স ধরি, এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু নাথিং বাট কত হচ্ছে? 5, হাতে নাই 4 আছে, কত হলে 6 হয়? 2 হলে 25। সুতরাং এক্স ইজ নাথিং বাট 5। অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি এইটুকুর মান যদি 5 হয়, এইটুকুর মান যদি 5 হয়, তাহলে এই বাকিটুকুর মানও 5। তাহলে অপর কর্ণটার দৈর্ঘ্য কত হবে? অপর কর্ণটার দৈর্ঘ্য মানে এই কর্ণটার দৈর্ঘ্য হবে 5 প্লাস 5, সুতরাং 10। সুতরাং অপর কর্ণ দুই ভাবে করা যায়, 5 প্লাস 5 10, অথবা 5 কে 2 দিয়ে কুলুকুলু করলেও 10, যেটা খুশি, দুই ভাবে করা যাবে। ইয়েস ফাতিমা জোহরা, এক্সিলেন্ট। তাহলে উই আর এট দ্য 11th মোমেন্ট অফ আওয়ার টুডে ক্লাস। একটু খেয়াল করব, এই যে এই জায়গাটা এইটা যদি আমি সমকোণের বিপরীত বাহু ভাবি, তাহলে এটা অতিভুজ 13, তাহলে এটা আর একটা বাহু 12। কেন 12 নিলাম? কারণ এই টোটাল কর্ণটা ছিল হচ্ছে 24, তাহলে এইটুকু 12, এইটুকু 12, কেমন হয়ে গেল? এখন আমাকে বলছে অপর কর্ণের মান কত। অপর কর্ণ তো জানি না, আমি যদি এই অর্ধেকটুকের মান বের করতে পারি, তাহলে এই অর্ধেকের ডাবল করে দিলে অপর কর্ণ পেয়ে যাব। এই জন্য আমি এইখানে এই জাস্ট এই ত্রিভুজটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে 13 দিলাম, এখানে 12 দিলাম, আর এইটার মান আমি জানি না এক্স। তাহলে কি করলাম? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই পাশে পাঠিয়ে দিলাম। এটার মান জানতাম না এক্স, এক্স স্কয়ারের মান পেলাম কত? 25, এক্স ইজ ইকুয়াল টু 5। এক্স ইজ ইকুয়াল টু তো আমার এইটুকুর মান বের হয়েছে, এইটুকুর মান যদি 5 হয় ভাই আমার, এইটুকুর মান আবার 5, তাহলে 5 প্লাস 5 কত হয়? 10, অথবা 5 কে 2 দিয়ে কুলুকুলু করলেও 10। আই গেস ইউ অল আর আন্ডারস্টুড। প্লিজ রিপ্লাই মি। একটু দ্রুত বলে দেন বুঝেছেন কিনা সবাই, আর আনসার দেওয়ার দরকার নাই, শুধু লিখেন বুঝেছেন কিনা। একটু 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 কমেন্ট করে দেন, একটু কমেন্ট করে দেন, একটু ভালোবাসা দেন, একটু ঘৃণা করে কমেন্ট করেন, বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ একটু ঘৃণা করে কমেন্ট করে দেন, বুঝেছি বুঝেছি, হ্যাঁ বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। আই গেস ত্রিভুজ চতুর্ভুজ চলে গেল। আমাদের আর একটা জ্যামিতির ক্লাস হবে, সেটা বিবিধের উপর, বৃত্ত প্লাস অন্যান্য কিছু নিয়ে। কেমন? বৃত্ত প্লাস অন্যান্য কিছু নিয়ে, এই হচ্ছে জ্যামিতির উপর আমার 4টা ক্লাস। আশা করব এইগুলো যদি আপনি করতে পারেন, এইগুলোর পাশাপাশি নিজে একটু এক্সারসাইজ করতে পারেন, ইট উইল বি ফাইন ফর ইউ, ইট উইল বি ইনাফ ফর ইউ। কেমন? বোঝাতে পেরেছে? হ্যাঁ, যারা এখন দেখেছেন এবং যারা পরে দেখবেন, প্রত্যেকের জন্য শুভকামনা, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। এবং আরেকটা দ্রুত গতিতে দোয়া করেন, আমার দাড়িগুলো যেন দ্রুত উঠে যায়। হ্যাঁ, তাহলে বাচ্চা বাচ্চা লাগতেছে বলতেছেন, যেন বড় বড় লাগে। কেমন? সবার জন্য শুভকামনা, প্রত্যেকের জন্য সালাম, আসসালামু আলাইকুম।